নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত সপ্তাহে বুধবার আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে দেখা গেল বিশ্বের শেয়ার বাজারে একটা বড় রকমের উত্থান। ভারতের শেয়ার বাজারও পিছিয়ে ছিল না। দেখা গেল ভারতের শেয়ার বাজারে প্রায় 2000 পয়েন্ট বিএসসি সেন্সেক্স উত্থান ঘটেছিল, যদিও তার আগে 3-4 দিন ভারতের শেয়ার বাজারে একটা বুলিশ ট্রেন্ড ছিল। কিন্তু গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তির আলোচনা বসেছিল সেটা পুরোপুরি ভেস্তে গেল এবং দেখা গেল যে হয়তো যুদ্ধবিরতি এখনও ওঠেনি, কিন্তু আমেরিকা এর মধ্যেই হরমুজ প্রণালী তারা ব্লকেট করে দিয়েছে এবং ইরানও কিন্তু দেখা গেছে তাদের যে 10 দফা দাবি ছিল তার মধ্যে বড় একটি দাবি ছিল যে তারা নিউক্লিয়ার এনরিচমেন্ট করবে, সেই ব্যাপারে তাদের নিউক্লিয়ার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে। তারা কিন্তু সেই জায়গায় তারা অবিচল থাকলো যে তারা সেটা করবেই। তার ফলে দেখা গেল বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সাথে সাথে ভারতের শেয়ার বাজারও কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিনেই একটা বড়সড় পতন ঘটলো। প্রথমে আমরা বাজার শুরুতেই দেখেছিলাম প্রায় 1500 পয়েন্ট বিএসসি সেন্সেক্স ডাউন হয়ে গিয়েছিল। দিনের শেষে দেখা যাচ্ছে বিএসসি সেন্সেক্স 703 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 76,848 পয়েন্ট। ওদিকে নিফটি 50 সেটাও কিন্তু কমে গেছে 208 পয়েন্ট এবং সেটা দাঁড়িয়েছে 23,843 পয়েন্ট। আমার আজকের আলোচনা হবে যে এই সপ্তাহে বাজার কেমন চলবে এবং সেটা বোঝাই যাচ্ছে, কারণ বাজার তো এখন নিউজ ড্রাইভেন। বাজারে কিন্তু পিওরলি যে টেকনিক্যাল গ্রাউন্ড আছে সেই অনুযায়ী কিন্তু এখন বাজার চলছে না। অতএব আজকের আলোচনাটি আমার অভিজ্ঞতা লব্ধ। আমি সেই আলোচনা করব এবং কোন কোন বিভিন্ন কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্ট Q4 বেরোচ্ছে সেই সম্পর্কেও আমি আজকে জানাবো, এই সপ্তাহে কোন কোন কোম্পানির রেজাল্ট বেরোচ্ছে। এছাড়া ঠিক এই সময় বাজারে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে আমার অভিজ্ঞতা লব্ধ কিছু আইডিয়া আমি আপনাদের কাছে শেয়ার করব। এছাড়া আমি আমার চ্যানেলে বিভিন্ন বন্ধুরা তারা ভিউয়ার্সরা এবং সাবস্ক্রাইবার্সরা যে প্রশ্নগুলো রাখেন তার মধ্যে আমি 2-3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি আপনারা আশা করি সম্পূর্ণটা দেখবেন এবং আমি অনেক কিছুই আমার অভিজ্ঞতা লব্ধ আমি ধারণা শেয়ার মার্কেট সম্বন্ধে তথা শেয়ার মার্কেট নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সে সম্পর্কে বলবো। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ভারতের শেয়ার বাজার এই সপ্তাহে কেমন যাবে এবং যুদ্ধের ঘনঘটা কতটা চলবে এবং হরমুজ প্রণালী কি উন্মুক্ত হবে। আজ ভারতের শেয়ার বাজার ডাউন হবার মূলত 3টি কারণ রয়েছে। প্রথমত, অপরিশোধিত খনিজ তেলের দাম পার ব্যারেল $100 বেশি হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে জিও পলিটিক্যাল টেনশন চলছে এবং হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া এবং আমেরিকা যেভাবে হরমুজ প্রণালীতে তারা ব্লকেট তৈরি করছে সেই সব কারণের জন্য একটা অনিশ্চয়তা বাজারে দেখা যাচ্ছে, সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। আর 3 নম্বর অবশ্যই ভারত থেকে দেখা যাচ্ছে যে FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরসরা তারা অনেকটাই টাকা তুলে নিয়েছেন। আমার মতে শেয়ার বাজার এই সপ্তাহে দেখা যাবে যে কিছুটা বিয়ারিশ এবং অনেকটাই ভোলাটাইল থাকবে, মানে উত্থান পতন খুব বেশি হবে সারাদিনের মধ্যে। আজকে দেখেছেন যে প্রথমে 1500 পয়েন্ট ডাউন হয়ে গিয়েছিল, পরে সেটা রিকভার করে 700 পয়েন্টের মতন ডাউন আছে। আরেকটা বিষয় হচ্ছে যে 21 ঘন্টা পাকিস্তানে যে আমেরিকা এবং ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলেছিল যেটা ব্যর্থ হয়েছিল, তার মধ্যে কিন্তু দেখা গেছে 3টি বড় কারণ রয়েছে এই ব্যর্থ হবার। প্রথমত হচ্ছে কন্ট্রোল অফ হরমুজ প্রণালী, এর কন্ট্রোলটা কে নেবে। আমেরিকা দেখা যাচ্ছে যে এখন হরমুজ প্রণালী তারা ব্লকেজ করছে। তারা বলছে যে ইরান যাতে বেশি পরিমাণে ট্যাক্স বিভিন্ন কান্ট্রি থেকে আদায় না করতে পারে সেটা তারা দেখবে। এই জন্য তারা বিভিন্ন পোর্টগুলোকে প্রথম ব্লকেট করছে। এটা কিছুক্ষণ আগের খবরে প্রকাশ। আরেকটি বিষয় হচ্ছে
যে এখানে দেখা যাচ্ছে যে উভয় দেশের মধ্যেই একটি অবিশ্বাসের বাতাবরণ রয়েছে। এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো দেশ কোনো একটি চুক্তি শর্ত মেনে নেয়, তার অর্থ সেই দেশ তখন বলছে যে এটা অন্যভাবে চেষ্টা করছে আমেরিকা আমাদের ওপর আবার আক্রমণ শানাতে। এবং এই ক্ষেত্রে এই বক্তব্যের যে একটা আভাস সেটা আমরা আগেই পেয়েছি, যেখানে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছে যে চীন কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে তারা ইরানকে অস্ত্রশস্ত্র বিক্রি করছে। চীন বলছে যে না, আমরা তো এটা করিনি। আমেরিকা বলছে যে ইরানের যে আকাশ ব্যবস্থা, এয়ার ট্রাফিক, সেটাকে মজবুত করছে চীনের সহায়তায়। এই ক্ষেত্রে একটি বক্তব্য আমার সামনে এসছে, সেটা হচ্ছে যে চীন নিজে হয়তো করছে না, কিন্তু আমেরিকা বলছে এখন যে অন্য দেশের মাধ্যমে তারা ইরানকে অস্ত্রশস্ত্র সাহায্য করছে। ফলে দেখা যাচ্ছে যে বিশ্বাসের বাতাবরণ চলছে। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখন কিন্তু আবার দুই দেশেই আবার পুনরায় যুদ্ধ শুরু করার দিকে এগোচ্ছে। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে যে তৃতীয় প্রধান কারণটি ছিল, সেটা হচ্ছে যে ইরান তার নিউক্লিয়ার প্রক্রিয়াকরণ, নিউক্লিয়ার এনরিচমেন্ট, এই জায়গাটা থেকে কখনোই তারা সরে যেতে চাননি। কারণ দেখা গেছে যে প্রথম যখন কনফ্লিক্ট তৈরি হয়েছিল আমেরিকা এবং ইরানের সঙ্গে, তার প্রধান কারণ ছিল যে ইরান তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে চেয়েছিল। অতএব তারা কিন্তু সেই জায়গা থেকে তারা পিছু হটেনি। এটা কিন্তু তৃতীয় প্রধান কারণ। আর যুদ্ধ মনে হয় বিরতি ঘটেছে 2 সপ্তাহের জন্য, কিন্তু যুদ্ধ আবার শুরু হবে। কারণ দেখা যাচ্ছে যে আমেরিকা বিভিন্ন কারণ দেখিয়ে তারা ইরানের হরমুজ প্রণালীতে যে পোর্টগুলো রয়েছে সেখানে তারা কিন্তু ব্লকেড অলরেডি শুরু করে দিয়েছে, এবং তারা তাদের মিত্র শক্তি বা অন্য বিভিন্ন দেশকে তারা আহ্বান জানাচ্ছে যে তাদের এই ব্লকেডের মধ্যে যেন ওই সকল দেশ চলে আসে। তারা ব্রিটেনকে তারা ইনভাইট করেছিল, ব্রিটেন বলে দিয়েছে তারা এর মধ্যে নেই। আমেরিকা কেন হরমুজ প্রণালীতে ইরানের বিভিন্ন পোর্টগুলোকে ব্লকেড করছে, তার কারণ জানাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর কারণ হচ্ছে ইরান যেভাবে বিভিন্ন ভেসেল এবং শিপের ওপরে ট্যাক্স চাপাচ্ছে, যেভাবে টাকা আদায় করছে, সেই ইনকামটাকে কমানোর জন্যই আমাদের এই ব্লকেজ। আজকে শেয়ার বাজার ডাউন হওয়ার মূলত কারণ ছিল ইউএস এবং ইরানের মধ্যে যে জিওপলিটিক্যাল টেনশন অনেকটাই বেড়েছে, কারণ হরমুজ প্রণালী এখনও খোলেনি এবং এটা আরও ব্লকেড অবস্থায় যাচ্ছে। এছাড়া ইরান তারা যে নিউক্লিয়ার উইপেন এনরিচমেন্ট সেই প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যাবে। এর ফলে কিন্তু বাজারটা ডাউন হয়ে গিয়েছিল। কালকে আশা করি বড় টেনশন মার্কেটে নেই, মার্কেট ভোলাটাইল অবশ্যই থাকবে, এবং এটা নির্ভর করবে যে ওভারনাইট গ্লোবাল মার্কেট মুভমেন্ট কতটা কার্যকরী হয়। এছাড়া যে গ্লোবাল টেনশন, জিওপলিটিক্যাল টেনশন ইউএস এবং ইরানের সঙ্গে কতটা বাড়ে তার উপর নির্ভর করবে। এবং অবশ্যই আরেকটি ইস্যু আছে, সেটা হচ্ছে অয়েল প্রাইস, ক্রুড অয়েল প্রাইস, সেটা কতটা বাড়বে। আগামীকালে শেয়ার মার্কেটে বিয়ারিশ সিগন্যাল থাকলেও মার্কেট যেটু ভোলাটিলিটি থাকবে, সেই আশায় হয়তো কিছুটা মার্কেট প্লাসও হতে পারে। তবে মূলত যে ফোকাস সেক্টরসগুলো থাকছে সেগুলো অবশ্যই ব্যাংকিং থাকছে, ফিনান্স থাকছে এবং অটো সেক্টরস থাকছে, আর এনার্জি সেক্টরস থাকছে। এই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরসে দেখা যাচ্ছে গুড ভ্যালুয়েশন আছে। এনার্জি এবং পিএসইউ সেক্টরসে বেনিফিট ফ্রম হাই ক্রুড অয়েল প্রাইস, সেটা একটা কারণ আছে। আইটি সেক্টরসে কিন্তু আন্ডার পারফরমেন্স থাকছে। এবার বলি, আজকে যে কোম্পানিগুলোর Q4 রেজাল্ট, ত্রৈমাসিক রেজাল্ট বেরিয়েছে, সেই কোম্পানিগুলোর নাম হচ্ছে জাস্ট ডায়াল, স্বরাজ ইঞ্জিনস, আইসিসিআই প্রুডেন্সিয়াল, এএমসি মিউচুয়াল ফান্ড কোম্পানি, আর হচ্ছে ইনোভেশন লিমিটেড। আগামীকাল 14 এপ্রিল যে কোম্পানিগুলোর রেজাল্ট Q4 রেজাল্ট বেরোবে তার নাম হচ্ছে আইসিসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, আনন্দ রথি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স, ডেন নেটওয়ার্কস, ইমকো এরিকন ইন্ডিয়া। 15 এপ্রিল বেরোচ্ছে আইসিসিআই লাম্বার্ড জেন চ্যানেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার। আর 16 এপ্রিল বেরোবে উইপ্রো
এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এইচডিএফসি এএমসি মিউচুয়াল ফান্ড কোম্পানি, ক্রাইসিল, ভিএসটি ইন্ডাস্ট্রিজ, অলোক ইন্ডাস্ট্রিজ। 18 এপ্রিল শনিবার সেই দিন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের Q4 রেজাল্ট আউট হবে। আমার রাউত স্পিচ এই চ্যানেলের ভিউয়ার্সরা যে কোশ্চেনগুলো করেছেন তার মধ্যে আমি 2-3টি কোশ্চেন বেছে নিচ্ছি তার উত্তর দেওয়ার জন্য। 3-4 জন প্রশ্ন করেছেন যে গত 3-4 বছরের রোজকার রেজাল্ট, মিউচুয়াল ফান্ডের রেজাল্ট তারা কি করে জানবেন। এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের রেজাল্ট বলতে আমি নেট অ্যাসেট ভ্যালু ন্যাবের কথা বলছি। তারা অবশ্যই জানতে পারেন গুগলসে জেনারেলি টাইপ করে। কিভাবে টাইপ করবেন তারা এক্ষেত্রে অ্যামফি ডেলি ন্যাব এটা টাইপ করলেই সেই ক্ষেত্রে তারা দুটো পিরিয়ড দেবেন যে কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে তারা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো সম্বন্ধে তাদের যে নেট অ্যাসেট ভ্যালু কতটা বেড়েছে কমেছে রোজকার হিসাব তারা যদি জানতে চান এইভাবে তারা টাইপ করে তারা জানতে পারবেন। আমার চ্যানেলের একজন ভিউয়ার্স জানতে চেয়েছেন যে তার KYC রেজিস্টার্ড আছে মিউচুয়াল ফান্ডে কিন্তু তিনি ইনভেস্টমেন্ট করতে পারছেন না। অ্যাকচুয়ালি শুধু KYC রেজিস্টার্ড থাকলেই হবে না, এক্ষেত্রে KYC ভ্যালিডেটেড হতে হবে এবং KYC ভ্যালিডেটেড এটা KYC যে সিভিল কেয়ার সেখানে এনকোয়ারি করলেই জানা যাবে। না হলে ক্যাম্পস এবং কে ফিনটেকের অফিসে গিয়ে প্রেসক্রাইব ফর্মেটে জমা দিতে হবে কাগজ এবং সেক্ষেত্রে ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, প্রেসক্রাইব ফর্মেট রয়েছে সেখানে ওই প্রেসক্রাইব ফর্মেটে তিনি যদি জমা দেন অ্যাপ্লিকেশন তাহলে সেই ক্ষেত্রে ভ্যালিডেটেড হবে, তাহলেই তিনি মিউচুয়াল ফান্ডের যে 46-47টি কোম্পানি রয়েছে এএমসি সেখানে যে কোনো জায়গায় তিনি বিনিয়োগ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আমার যে ভিডিওর কমেন্ট সেকশন আছে সেখানে। আর আমার এই চ্যানেলে এখনও যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।